হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমি ফারজান আর আপনারা দেখছেন মিস্টার ফারজান অফিসিয়াল। এটা হচ্ছে শিয়ালদা স্টেশন চত্বরটা, শিয়ালদা সাউথ। দেখতে পাচ্ছেন তুলনামূলকভাবে অন্যান্য স্টেশনের থেকে অনেকটা বড় স্টেশন চত্বরটা। আর এটা কলকাতার বুকে একটা ব্যস্ততম স্টেশনের মধ্যে একটি। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রাম। আমি যাচ্ছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো ধরে হাওড়া চলে যাব, হাওড়া ময়দান। মানে গঙ্গার নিচ দিয়ে যে আন্ডার ওয়াটার মেট্রোটি রয়েছে সেই মেট্রোতে চলে যাব গঙ্গার নিচ দিয়ে। শুনতে বললেও অবাক লাগে জিনিসটা, যে নদীর গঙ্গার তল দিয়ে মানে গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলে যাবে। এই অসম্ভবকে সম্ভব করেছে এই প্রযুক্তি। বর্তমান যুগের কী না করতে পারে। এটা সাবওয়ে, এদিকে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে নিয়েছিলাম। তারপরে এখান থেকে একটা টোকেন দেয়, টোকেন দিয়ে এইভাবে স্ক্যান করাতে লাগে, তারপর ভিতরে প্রবেশ করতে পারবেন। উচিত নয়, অনেকটা নিচে যেতে হয়। আমি শুনেছি গঙ্গার নিচ দিয়ে যে যায়, তো সেখানে মোটামুটি 105 মিটার গঙ্গার যে সারফেসটা রয়েছে তার তার নিচ থেকে 105 কিলোমিটার গভীর দিয়ে যায়। দেখতে পাচ্ছেন হাওড়া ময়দান, হাওড়া স্টেশন। এটা হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো, হাওড়া ময়দান যাওয়ার পথ। সব যাত্রীদের সমস্ত সুবিধার জন্য অনেক জায়গা দেখা রয়েছে, কোন দিকে যেতে হবে না যেতে হবে। যে এরা সম্ভবত পরিবার যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তাহলে ভাবুন একটা মেট্রো স্টেশনের জন্য কত টাকা খরচ করতে হয়। এক তো মাটির নিচে এভাবে, আর এরকম হাইটেক কত কিছু ব্যবহার করতে হয়, অনেক খরচ হয়। তাই বড় বড় শহরেই মেট্রো রয়েছে। যে সমস্ত শহরে ট্রাফিক অনেক বেশি থাকে, সেই ট্রাফিকটাকে নিয়ন্ত্রণ করার জন্য মেট্রো রয়েছে, যাতে ট্রাফিক কম করানো যায় আর কম সময়ে গন্তব্য পৌঁছে যায়। আমি কিন্তু কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু কিছু বলিনি, যেহেতু আমার এক্সপিরিয়েন্স তেমন একটা নেই। কতটা যে নিচে যেতে হয় কী আর বলবো। আর ভাবুন তো এতটা নিচে সব কত কী তৈরি করে রেখেছে স্টেশন। অনেক সময় লেগেছে, সময় সাপেক্ষর ব্যাপার। এই যে আমি ক্যামেরা থেকে দেখছিলাম মোবাইলটা ঘুরে, মানে আমার ফেসটা দেখাচ্ছি না। আমি দেখুন কত কিছু কারুকার্য স্টেশনে, মেট্রো স্টেশন। আর ভারতের প্রথম মেট্রো চালু হয়েছিল এই কলকাতায়। আর ভারতের সবচেয়ে দীর্ঘ মেট্রো রয়েছে নিউ দিল্লিতে, মানে দিল্লিতে, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। তাই কথা, দিল্লি তো একটা খুব বড় এলাকা, আর কলকাতা দিল্লির তুলনায় কম আয়তনের দিক থেকে। কলকাতায় বিভিন্ন ধরনের মেট্রো রুট আছে, যেমন ইস্ট ওয়েস্ট মেট্রো, ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন, এরকম অনেক রয়েছে। আরও অনেক কাজ চলছে। আর কিছুদিন পর শিয়ালদা থেকে হাওড়া স্টেশন অবধি ডাইরেক্ট মেট্রো পাওয়া যাবে। এখন তেমন একটা নেই। এখন আপনি শিয়ালদা থেকে ডাইরেক্ট মেট্রোতে যদি হাওড়া ময়দান যেতে চান পারবেন, তো শিয়ালদা থেকে পারবেন না, সরি। আপনাকে শিয়ালদা থেকে কিছুটা হেঁটে বা গাড়ি ধরে আপনাকে এসপ্ল্যানেড যেতে লাগবে। শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের দূরত্ব মোটামুটি 3.5 কিলোমিটার হবে। তো এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান আন্ডার ওয়াটার মেট্রোতে, তো সেখান থেকে হাওড়া ময়দান থেকে আবার স্টেশনের দূরত্ব, হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশনের দূরত্ব হচ্ছে এই তো মোটামুটি 1 কিলোমিটারের মতো হবে। যে আমাদের মেট্রো আগে থেকে দাঁড়িয়ে আছে। আমি সেখানে ভুল করে বসে গিয়েছিলাম। তারপরে একজন হ্যান্ডস বা ইশারায় বললো যে এখানে ওমেন
উমেন কম্পার্টমেন্ট, লেডিস কম্পার্টমেন্ট, তখন আমি সেখান থেকে উঠে অন্যদিকে যাচ্ছি। আমি ঘুরে বেড়াচ্ছিলাম মেট্রোতে, আমি দেখছিলাম কত ভিড় বা কী সেসব দেখার জন্য মেট্রোতে ঘুরে বেড়াচ্ছিলাম। মেট্রো একটা তৈরি করতে কিন্তু অনেক খরচ হয়, দেখুন এয়ার কন্ডিশন বা এসি পুরো, তারপরে আবার অনেক কিছু কী বলে ওটাকে লেটেস্ট ডিভাইস ব্যবহার করতে হয়, মেট্রোর লোকেশন, তারপরে কত দূর রয়েছে পরবর্তী মেট্রো, তারপর মাইকিং অ্যানাউন্সমেন্ট যে করা হয় কোথায় আছেন আপনি, কোন মেট্রো আসছে, এসব অ্যানাউন্সমেন্টের জন্য অনেক লেটেস্ট ডিভাইস ইউজ করতে হয়। একটা মেট্রোর লেন্থ মোটামুটি ট্রেন হিসেবে যদি ধরেন 12টা কম্পার্টমেন্টের মতো একটা মেট্রোর লম্বা থাকে। আমি একদম শেষে মাথায় চলে এসেছিলাম। আর এদিকে দেখুন, এদিকে কেমন টানেল তৈরি করা হয়েছে, যেহেতু মাটির নিচ দিয়ে যাচ্ছে, টানেল তৈরি করাটা স্বাভাবিক, না হলে তো মাটি ধসে যেতে পারে, সেফটির জন্য এভাবে তৈরি করা। আর এভাবে তৈরি না করা ছাড়াও কোনো উপায় নেই। মেট্রোটা অনেকটাই ফাঁকা রয়েছে। আর আমি শুনেছিলাম প্রথম যখন আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়েছিল তখন ভিড় উপচে পড়েছিল, এমনকি রেকর্ড সংখ্যক যাত্রী মানে ভ্রমণ করেছিল মেট্রোতে। আমি তেমন একটা ভিড় দেখছি না বর্তমানে। এই আন্ডার ওয়াটার মেট্রো উদ্বোধন হওয়ার মোটামুটি 1 মাস পরে আমি আজকে ভ্রমণ করব। আর আমার বাড়ি হচ্ছে নর্থ বেঙ্গলে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। আমাদের ওদিকে মেট্রো নেই, আর কলকাতায় রয়েছে যেহেতু জনবহুল শহর, এমনকি শিলিগুড়িতে নেই, শিলিগুড়িও কিন্তু একটা বড় শহর। যেসব শহরের জনসংখ্যা অত্যন্ত বেশি সেসব শহরেই শুধুমাত্র মেট্রো থাকে। আর আমাদের উত্তরবঙ্গেও সেবক থেকে রংপুর অবধি, মানে দার্জিলিংয়ের সেবক থেকে শিলিগুড়ি থেকে সেবক, মানে দার্জিলিংয়ের ডিস্ট্রিক্টে পড়ে, ওই সেবক থেকে রংপুর অবধি রেলওয়ে প্রজেক্ট হচ্ছে। আর সেই রেলওয়ে প্রজেক্টটা হলে আপনারা সোজা সিকিমে চলে যেতে পারবেন কম খরচে। সেই ট্যাক্সি চালক বা এমনি যে গাড়িগুলো রয়েছে প্রাইভেট কোম্পানি, সেই সব গাড়িতে কিন্তু ভাড়া অত্যন্ত বেশি লাগে, অত্যন্ত বেশি চার্জ করে। আর যদি ট্রেন চালু হয়ে যায় সেবক থেকে রংপুর, তো সিকিমে যাওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে, গ্যাংটক। এরপর গ্যাংটক অবধি, এমনকি পরবর্তীতে সেটা চীন বর্ডার পর্যন্ত সম্প্রসারণ করা হবে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের মেট্রো ছেড়ে দিয়েছে স্প্ল্যানেড স্টেশন থেকে, স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে। আর রমাদান যেতে তেমন একটা সময় লাগবে না, এটা কিন্তু অনেকটা গতি নিয়ে চলে। আর বাইরের দৃশ্য তেমন দেখা যাচ্ছিল না যেহেতু মাঠের নিচ দিয়ে যাচ্ছে। আর আমি দক্ষিণেশ্বর থেকে যে কবি সুভাষ যে মেট্রো রুটটা রয়েছে সেখানে কিন্তু অনেকটা অংশই, বেশিরভাগটা অংশই কিন্তু মাটির উপর দিয়ে রয়েছে। এখানে তো মাটির নিচ দিয়ে পুরোটাই, যাত্রী তেমন একটা নেই। আর আপনারা কারা কারা মেট্রোতে ভ্রমণ করেছেন তারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আপনারা কোথা থেকে দেখছেন আমার ভিডিও সেটাও কমেন্টে জানাতে পারেন। আর আপনাদের বলে রাখি, এই মেট্রো কিন্তু একটা ট্রাফিককে কন্ট্রোল করার একটা উত্তম ওয়ে বলতে পারেন। কলকাতা শহরে কিন্তু ট্রাফিক প্রচুর, মেট্রো হলে কী হয়, আপনি কম সময়ে আপনার গন্তব্য পৌঁছে যেতে পারবেন বিনা দ্বিধায়। মেট্রোটা খালি একটা স্টেশনে দাঁড়িয়ে, স্টেশনের নাম বুঝতে পারছি না। এই যে এখন যে ব্লু রং দেখাচ্ছে, নীল রংটা,
এটার অর্থ হচ্ছে এখন বর্তমানে গঙ্গা নদীর নিচ দিয়ে যাচ্ছে, এটার অর্থ এটাই। গাড়ির মধ্যে যদি সামনে গ্লাস থাকতো অনেক অপূর্বভাবে ভিডিওটা তৈরি করে অনেক সুন্দরভাবে। যে গঙ্গা নদী পার হয়ে চলে আসলো, যে কোন পুলিশ কর্মী। আর ব্লু লাইনের যেসব মেট্রো স্টেশন রয়েছে, যেমন রয়েছে দক্ষিণেশ্বর, তারপর রয়েছে দমদম মেট্রো স্টেশন, তারপরে রবীন্দ্র সদন, নেতাজি সুভাষ, এরকম অনেক স্টেশন রয়েছে, কবি সুভাষ, ক্ষুদিরাম। এই যে আমরা ময়দান চলে এসেছি, এখান থেকে আমরা উপরে যাচ্ছি, যেহেতু অনেকটা নিচে রয়েছে, এর থেকে আমরা উপরে যাচ্ছি। এক্সিট। একটা জিনিস কিন্তু ভালো লাগে, ট্রেন স্টেশন অথবা মেট্রো স্টেশন হোক, সেখানে 3টা ভাষা লেখা থাকে। একটা হচ্ছে আঞ্চলিক ভাষা, একটা হচ্ছে জাতীয় ভাষা, একটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা। আর এটা দেওয়াটাই অনেকটা ভালো হয়। এই যে দেখুন, এখানে ট্রেনে যেমন টিকিট না কেটে চড়ার প্রবণতা থাকে, এখানে কিন্তু তেমনটা নেই। আপনি যদি টিকিট না কাটেন, আপনার কাছে টোকেন না থাকে, তাহলে কিন্তু এখান থেকে বেরোতেই পারবেন না, ফাইন দিতে হবে তবে বেরোতে পারবেন। এটা একটা বেস্ট, মানে টিকিটবিহীন যাত্রীকে আটকানোর। যে আমরা এক্সকেলেটর হয়ে উপর দিকে যাচ্ছি। তো যেটা বলছিলাম, তো মেট্রো অনেকটা ট্রাফিকটা কন্ট্রোল করে, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে, এই মেট্রোর কারণে কিন্তু অনেক দ্রুত সময়ে বিনা ট্রাফিকে আপনি যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবেন। যে কোনো কি মানে যেসব স্টেশন রয়েছে সেই সব স্টেশনের আশেপাশে যে কোনো অঞ্চলে যেতে পারবেন। আর যেটা বলছিলাম, যে 3টা ভাষা লেখা থাকে, 3টা ভাষা লেখা থাকলে কী হয়, একটা আঞ্চলিক ভাষা, যারা আঞ্চলিক লোক তারা কিন্তু সেই ভাষায় পুরোটাই বুঝতে পারবেন। আর যারা আর কি মনে করেন, আমরা যেখানে যেমন আমরা বাংলাভাষী, যারা বাংলাভাষী নয় হিন্দিভাষী, তারা হিন্দিতে পড়তে পারবেন, হিন্দিও দেওয়া রয়েছে। আর যারা ধরে নেন ফরেনার, তারা ইংরেজিতে পড়তে পারবেন। আর এমনও লোক আছে যারা মনে করেন বাংলা হিন্দি কোনোটাই কোনোটা ভাষাই জানেন না, অর্থাৎ ভারতীয় এরকম রয়েছে, সাউথেরই রয়েছে, সাউথ ওড়িয়া, এরকম যারা অন্য ভাষাভাষী রয়েছে, তারা বাংলা হিন্দি না জানলে তারা ইংলিশে পড়তে পারবে। যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাওড়া ময়দান স্টেশনের বাইরের দৃশ্যটা। আর এটা হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন কিন্তু অনেকটা দূর। এই যে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ, বিখ্যাত, কোনো নাট বল্টু নেই। দেখুন, এতদিন আগে একটা ব্রিজ তৈরি করে রেখেছে ব্রিটিশরা, কোনো পিলার নেই, এতদিন টেকসই দিচ্ছে। বর্তমানে ইঞ্জিনিয়াররা এমন ব্রিজ তৈরি করছে, শুনছি যে যেদিন উদ্বোধন করবে তার আগেই ভেঙে পড়ছে। তাহলে ভাবুন তারা কীভাবে কোন টেকনোলজি ইউজ করেছিল এত বছর আগে, 200 বছর আগে প্রায়। এই যে এটা হচ্ছে লোকাল ট্রেন, এই লালটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন। এই তো হাওড়া ব্রিজ প্রায় চলে এসেছি, হাওড়া ব্রিজ চলে এসেছি। এই বাসগুলো দাঁড়িয়ে রয়েছে প্যাসেঞ্জার ওঠানোর জন্য। এই যে বাসগুলো যারা দাঁড়িয়ে থাকে, যারা আর কি বিনা কারণে এরকম দাঁড়িয়ে থাকে, সেই সব পুলিশগুলো কিন্তু বাসগুলো অনেক মানে লাঠি দিয়ে এরকম জোরে জোরে আঘাত করতে করতে অনেকগুলো বাসের কিন্তু অনেকটা স্পট হয়ে গেছে। অনেক কথা, কারণ এখানে তো ট্রাফিক দীর্ঘক্ষণ থাকলে ট্রাফিক জ্যাম হয়ে যাবে। আর পুলিশের কাজ তো ওটাই, যেখানে যারা পুলিশকর্মী রয়েছে তারা চান যাতে এরকম ট্রাফিক জ্যাম না হয়। আর এটা একটা খুব ব্যস্ততম এলাকা। আর জানেন এখানে হাওড়া ব্রিজ অনেকেই ঘুরতে আসে, আমিও প্রথমবার এসেছি হাওড়া ব্রিজ। এই যে আমি দৌড়ে রাস্তার এপার থেকে ওপার যাচ্ছি না, রাস্তার এপার থেকে ওপার যাওয়ার পরে এদিকে আমি সাইডে যাব।
সাইডে গিয়ে গঙ্গা নদীর ভিউটা নেব। এই তো চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত হাওড়া ব্রিজ। এই দেখতে পাচ্ছেন দূরে লঞ্চ, জাহাজ, যেটা দেখতে পেলাম ওটা সম্ভবত পণ্যবাহী জাহাজ, লঞ্চে বলতে পারেন। জাহাজটা আকারে অনেকটা বড় হয়। এই যে আমার দিকে ক্যামেরা ঘুরিয়ে দিয়েছিলাম, কিন্তু কিছু বলিনি, যেহেতু আমার ব্লগের তেমন একটা এক্সপিরিয়েন্স নেই, আমি ভয়েসটা পড়ে দিচ্ছি। এরকম অনেকটা সময় লাগে এপার থেকে ওপরে হেঁটে যেতে। যেখানে কী কী লেখা রয়েছে পজ করে পড়ে নিতে পারেন। মানে এই ব্রিজটা রক্ষা সংক্রান্ত বিভিন্ন লেখা রয়েছে। এছাড়াও মূল্যবান বাণী রয়েছে। যারা পথচারী তারা এখানে হেঁটে যাওয়ার সাথে সাথে সেগুলো পড়ে নিতে পারেন এবং জিনিসগুলো যাতে মেনে চলতে পারেন। এখানে দেখুন অনেক বাস, প্রাইভেট কার, বাইক, এমনকি ঠেলা, অনেক কিছু রয়েছে। আর যখন এরকম বড় বড় গাড়িগুলো যায় তখন তো ব্রিজটা ডোলে, মানে যেন দোলনায় দুলছি এরকম মনে হয়। আর স্বাভাবিকভাবে হওয়ারই কথা, কারণ কোনো নাটবল্টু নেই। এরকম ব্যারিকেড কী বলে এগুলো দেওয়া রয়েছে সেফটির জন্য। অনেকে সুইসাইড করতে পারেন বা অন্ধকারে পড়ে যেতে পারেন, সেজন্য এগুলো দেওয়া রয়েছে। আর এই হাওড়া ব্রিজটা কিন্তু কলকাতার একটা ল্যান্ডস্কেপ বলতে পারেন। আপনি যখন কোনো একটা খেলা বা যে কোনো ক্ষেত্রে দেখতে পারবেন, কলকাতা যখন লেখা থাকে তখন কিন্তু সিম্বল হিসেবে হাওড়া ব্রিজটা থাকে। মানে এটাকে বলতে পারেন কলকাতার একটা পরিচয়। যেখানে মূল্যবান সারা দেশে কী যেন লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। আমি যদি ভয়েসটা পড়ে দিচ্ছি, চলন্ত ভিডিও, গতিশীল ভিডিও, তার জন্য আমি পড়তে পারলাম না পুরোটা। আপনারা পজ করে পড়ে নিতে পারেন। এই যে উপরের দৃশ্যটা, তখন কিন্তু খুব গরম ছিল, মোটামুটি 40+ হবে। আমি ঘেমে যাচ্ছিলাম। অনেকটা সময় লাগে এপার থেকে ওপারে হেঁটে যেতে। আর আমার পরবর্তী ভ্লগে দেখতে পারবেন যে ওপার থেকে, মানে কলকাতা থেকে এদিকে হাওড়া, আমি লঞ্চে একটা ব্লগ আপলোড করব, সেটা দেখবেন পরবর্তী ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন বিখ্যাত গঙ্গা নদীর ভিউ। এখানে পুরনো কিছু বাড়ি রয়েছে ওইদিকে নিচে, মানে ভুতুরে বাড়ির মতো অনেকটা অ্যাবান্ডেন্ট। এই যে এপারে প্রায় চলে এসেছি। কতটা উঁচু দেখতে পাচ্ছেন আপনারা। ফুটপাথ সেই চলিয়ে দেখা রয়েছে। যারা পথযাত্রী তারা ফুটপাথ দিয়ে চলুন, মানে এটা লেখা রয়েছে হিন্দিতে। এই যে ব্রিজ, এরপরে আমি এদিকে কিছুটা ঘুরে, এটা হচ্ছে গঙ্গাঘাট। পরবর্তী ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আমার। সেখানে আমি লঞ্চ থেকে এপার থেকে ওপারে কীভাবে যাই সেই ব্লগটা রয়েছে। আর এখানে একটা নেদারল্যান্ডের টুরিস্টের সাথে দেখা হয়েছিল, তো তার সাথে কথা বলেছিলাম ফুটো ইংরেজি যা পারি। তার বাড়ি হচ্ছে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের পাশে। এই যে দেখতে পারলেন, এটা হচ্ছে হাওড়া স্টেশন। এই যে এখানে অনেক পুণ্যার্থীরা স্নান করছে, গঙ্গা যেহেতু একটা পবিত্র নদী, দেখুন জড়িয়ে ধরেছে।